সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নাগরিক ফোরামের আয়োজনে নাগরিক ভাবনা নিয়ে আজকের অনুষ্ঠানে। আপনাদের ভাবনাগুলোকে নিয়ে আগামী দিনে সুন্দর নাগরিক গড়ার প্রত্যয় আমাদের আজকের প্রচেষ্টা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুলনার সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি সহ খুলনার ঐতিহ্যকে তুলে ধরতে চাই। আর তাই আজকে এই স্টুডিওতে আমাদের মাঝে চারজন অতিথি এসছেন। আমরা প্রথমেই চলে যাব অতিথিদের সাথে। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম পাশে রয়েছেন এস এম মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক বৃহত্তর আমরা খুলনাবাসী, এবং তার সাথে রয়েছেন শেখ মনিরুল ইসলাম মনি, সভাপতি 29 নং ওয়ার্ড নাগরিক ফোরাম। পাশে আমার ডান হাতে রয়েছেন আজাদুল হক আজাদ, সদস্য সচিব খুলনা কবি সাহিত্যিক ফোরাম, এবং তার সাথে রয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক 29 নং ওয়ার্ড নাগরিক ফোরাম। আপনাদেরকে সকলকে স্বাগতম কেটিভির পক্ষ থেকে এবং নাগরিক ফোরামের পক্ষ থেকে। আমরা নাগরিক ভাবনা নামে যে অনুষ্ঠানটি কেটিভির মাধ্যমে প্রচারিত করছি, দর্শক ইতিমধ্যেই নন্দিত হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠানটি। আমরা অতিথিদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের নগরের কি কি সমস্যা রয়েছে এবং সমস্যাগুলির সমাধানের জন্য সম্ভাব্য কি কি পদ্ধতি অবলম্বন করা সম্ভব, এবং আগামী নেতৃত্বের কাছে আমাদের কি কি প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের কি কি দাবি রয়েছে সেই সম্পর্কিত কথাবার্তা নিয়ে। আমি প্রথমেই যেতে চাই এস এম মাহবুবুর রহমান খোকনের কাছে, সাধারণ সম্পাদক বৃহত্তর আমরা খুলনাবাসী। খোকন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাগরিক ভাবনার আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা আপনার কাছে জানতে চাইব, খুলনার অধিবাসী হিসেবে আপনি দারুণ পরিশ্রম করছেন বিভিন্ন সমস্যা নিয়ে, খুলনার সমস্যাগুলো নিয়ে। আমরা অতি সম্প্রতি যে বিষয়টি আপনি দেখছি যে গল্লামারী ব্রিজ নিয়ে আপনি কথা বলছেন এবং মানববন্ধনও করেছেন, ঘেরাও কর্মসূচি দিয়েছেন। এই যে গল্লামারী ব্রিজ থেকে শুরু করে খুলনার যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আপনি কথা বলছেন, এই কথা বলার ক্ষেত্রে আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? প্রথমে নাগরিক ভাবনা কেটিভি যারা দেখছেন শুনছেন তাদেরকে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি এস এম ইকবাল হাসান তৌহিন আপনি পরিচালনা করছেন, আপনার সহ যারা স্টুডিওতে কাজ করছেন প্রত্যেককেই বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি জানেন 2016 সালের পূর্বে খুলনার গল্লামারীতে একটি ব্রিজের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু তার আগে পূর্ব থেকে আরেকটি ব্রিজ ছিল। জনসংখ্যা বৃদ্ধি এবং যানবাহন বৃদ্ধির কারণেই গল্লামারী ব্রিজের একটি ব্রিজ প্রয়োজন অনুভব করে সড়ক ভবন। 2016 সালে এসে 7 কোটি টাকা ব্যয়ে একটা ব্রিজ নির্মিত হয়। তখন বৃহত্তর আমরা খুলনাবাসী আমরা ব্রিজের কাজ এত নিম্নগতি ছিল এবং নিম্ন অবস্থায় ছিল যে কাজটি বন্ধের জন্য আমরা কথা বলছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। কেন করেছিলাম? ব্রিজটি এত নিচু হয়ে গেছে যে ওর তলা দিয়ে নৌযান চলাচল করতে পারবে না, ময়ূর নদী রক্ষা হবে না, সে কারণে। কিন্তু তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা আমলে নেননি। 2020 সালে এসে এই ব্রিজটি আবার একটি ব্রিজ নির্মাণের একটি পরিকল্পনা গ্রহণ করেন। তৎকালীন সময় ব্রিজ গ্রহণ করলে 2022 সালে এসে 16ই নভেম্বর এই ব্রিজটির প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পটি হয় 67 কোটি 77 লাখ টাকা ব্যয় ধরে 68 মিটার প্রস্থ, 68.70 মিটার প্রস্থ, 13.68 মিটার প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 68 মিটার 70 মিটার, 0.70 মিটার। আমি একটু কথা বলি। তো সেই ব্রিজটি 2024 সালের 5ই আগস্ট এই ব্রিজটির কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে আমরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। যে কর্মসূচি লাস্ট 20 এপ্রিল আমরা একটি কর্মসূচি দেই 2025 সালে। তখন সেই কর্মসূচিতে আপনিও নিজেও ছিলেন। কর্মসূচি চলাকালীন সময় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন মারাত্মকভাবে।
আল্লাহ আজকের অনুষ্ঠানে আপনাকে আল্লাহকে অন্তত শুকরিয়া আদায় করি যে আপনি এখনও অনেক ভালো অবস্থানে আছেন, আর নাহলে হয়তো কী হতো জানি না। যাই হোক, সেই অবস্থা থেকে ব্রিজ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনি জানতে পারেননি, কিন্তু আমাদের যারা হাজার হাজার লোক উপস্থিত ছিলেন ওই সড়ক ভবন ঘেরাও অবরোধ করার কারণে, তখন অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসে নিচে এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 30শে আগস্ট 2025-এর মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। কিন্তু এর পরে 2025-এর আগস্টের পর এখন আজকে নভেম্বর ডিসেম্বরের আজকে 1 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। বাধ্য হয়ে আমরা এর পরে আরও অনেকবার তাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু কোনো বারবার কথা দেয় কিন্তু কথা রক্ষা করেন নাই, বারবার খুলনার মানুষের সাথে প্রতারণা করছেন। আপনি যে কথাটি বলছেন যে আমাদের এই কার্যক্রম করার জন্য কোনো বাধা সৃষ্টি, না, নিশ্চয়ই না। আমরা খুলনার আপামর জনসাধারণকে, সকল রাজনীতিবিদ, সকল সামাজিক সংগঠন, কবি, সাহিত্যিক, পেশাজীবী সংগঠন যারা আছে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দিয়ে, তাদেরকে উপস্থিত রেখেই আমরা প্রোগ্রাম বা কর্মসূচি প্রণয়ন করি বা কর্মসূচি প্রদান করি, এবং তারা কর্মসূচি থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। অতীতে আমরা তাদের সকলের রাজনীতিবিদ, সামাজিক সংগঠন যারা আছে প্রত্যেকের সার্বিক সহযোগিতা পেয়েছি। আমরা আশা করছি আগামীকালকে আমাদের সংবাদ সম্মেলন আছে গল্লামারী ব্রিজের উপরে, পরশুদিন অচল কর্মসূচি 1 ঘন্টা অচল করে দেওয়ার কর্মসূচি আছে। আমরা আশা করি সকল রাজনৈতিক দল যারা আছেন প্রত্যেকের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের প্রত্যেকের সাথে আমাদের ইতিমধ্যে মতবিনিময় আমরা করছি, গণসংযোগ করছি, আমাদের সাথে থাকবেন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সবার সাথে, এমনকি সাংবাদিকরাও থাকবেন বলে আমরা আশা করছি। আপনাকে আমি আপনার অনেক সুন্দর, এবং আমরাও আশা করছি যে আপনার ডাকা এই প্রোগ্রামে সকলে উপস্থিত থাকবেন। আমি এর সাথে একটি বিষয় জানতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে প্রোগ্রামগুলো দেওয়া হচ্ছে আপনার অগস্টের ভিতরে এটি সম্পন্ন করার কথা ছিল কিন্তু কাজ শুরু হয়নি, এটি কোনো আমলাতান্ত্রিক জটিলতা নাকি অন্য কোনো কিছু? দুটো বা তিনটে বিষয় আমার কাছে মনে হয়েছে। একটি বিষয় হচ্ছে ঠিকাদারের গাফিলতি আছে। 5 তারিখের যারা ক্ষমতায় তৎকালীন সময় ছিল তাদের দোসর হতে পারে এই ঠিকাদার, NDEA, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি কোম্পানি। মাত্র কয়েকদিন আগে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সেইখানে আবার রিভাইজ, মানে আবার টাকা বৃদ্ধি করার একটা পরিকল্পনা নিচ্ছেন, একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় হচ্ছে ওনারা ওই সড়ক বিভাগ যেটি বলেছেন যে এর কিছু ম্যাটেরিয়ালস বাইরের থেকে আসে, সেই কারণে ডিউ টাইমে নাকি আসে নাই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কতদিনে আসবেন? বারবার তো আপনারা কথা দিয়েছেন, তাহলে কেন আসছে না বা হচ্ছে না? সমস্যাটা কোথায়? ধন্যবাদ খোকন সাহেব। আমাদের প্রত্যাশা থাকবে খুব দ্রুত এই গল্লামারী ব্রিজের কাজটি শুরু হবে এবং অচিরেই আমরা গল্লামারী ব্রিজের নতুন ব্রিজের উপর দিয়ে চলাচল শুরু হবে, এটি আমাদের প্রত্যাশা। আমি ফিরে যেতে চাই আমাদের আরেকজন অতিথি তার কাছে। আমি এই মুহূর্তে মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক 29 নম্বর ওয়ার্ডের নাগরিক ফোরামের। মাসুদ সাহেব, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য যে জানাটি, যে আপনার ওয়ার্ডে অর্থাৎ 29 নম্বর ওয়ার্ডে কি কি সমস্যা আপনি অনুধাবন করছেন, যে সমস্যাগুলো প্রকট আকারে ধারণ করছে কিন্তু সমাধানের কোনো উপায় পাচ্ছেন না, প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে না, কি কি সমস্যাগুলো আপনি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি 29 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হিসাবে এবং নাগরিক ফোরামের 29 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে আমার কিছু বক্তব্য নাগরিকদের যে সমস্যাগুলো আছে হয়তো সবগুলো আমি জানি না, বা আমার চোখে যতটুকু ধরা পড়ে তা থেকে আমি বলবো যে আমার কাছে, আমরা যেহেতু খুলনা মহানগরে বসবাস করি, খুলনা মহানগরের একটি অংশ বা একটি ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ড, এতে 31টা ওয়ার্ড। সে ওয়ার্ডের ভিতরে আমাদের ওয়ার্ডটা ছোট, তুলনামূলকভাবে ছোট, এবং সিটি কর্পোরেশনের বড় বড় অফিসার, মেয়র,
ওনাদের বাসস্থান আমাদের 29 নম্বর ওয়ার্ডে, হাজী মহসিন রোডে। ওখানে ওনাদেরই আছে, অথচ ওনারা আমাদের এই ওয়ার্ডটাকে পরিচ্ছন্ন রাখার জন্য যতটুকু করণীয় আমার জানা মতে ততটুকু সুযোগ সুবিধা আমার নাগরিক বা আমাদের বসবাসকারী যারা আছে বা আমরা আছি আমরা পাই না। আমরা চাই যিনি এখানে মেয়র হোক, ভবিষ্যতে কাউন্সিলর হোক, সুনাগরিক হিসাবে আসুক, আমাদের নাগরিকদের সুবিধার জন্য নাগরিক যারা সুন্দরভাবে বসবাস করতে পারে, পয় নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, তারপরে আপনার খেলাধুলার জন্য যেন ছোট বাচ্চা বড় যারা আছে যারা ডায়াবেটিক্সে ভোগে, সেটাই ওই জায়গায় আমি আসতেছি যে আমাদের ওয়ার্ডে কোথাও একটা যারা বয়স্ক লোক, ডায়াবেটিক্সের রোগী বা ছেলে মেয়ে যারা আছে তারা যে একটু খেলাধুলা করবে বা কোথাও যে একটু সুপেয় পানি আনবে, এমন কোনো ব্যবস্থা আমাদের সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিলে আমার মনে হয় করা সম্ভব। সুপেয় পানির অভাব রয়েছে, শুধু সাপ্লাইয়ের পানি প্রাথমিক অবস্থায় যখন আসে অনেক টাকা ওয়াসা ব্যয় করে আপনার এই সাপ্লাই পানিটা সরবরাহ করে, অথচ প্রাথমিকভাবে আমরা দেখছি, আমি নিজেও খাইছি বা ব্যবহার করছি, ভালো ছিল। এখন সেই পানির অবস্থা প্রাথমিক অবস্থায় যা ছিল সেই অবস্থা নাই। যেহেতু সিটি কর্পোরেশন থেকে আপনার গভীর নলকূপ বসানো নিষেধ, যদিও বসায় তাও সিটি কর্পোরেশনের টাকা দিতে হয় বা অন্য যা দিতে হয় নিয়ম অনুসারে, কিন্তু পানির সমস্যাটা এবারে ম্যাক্সিমাম লোকই পানি কেনে, জারের পানি কেনে 30 টাকা 35 টাকা 25 টাকা দিয়ে, এইটাই তারা ব্যবহার করে, মানে খাবার পানি। এটা যাতে না হয় সিটি কর্পোরেশন যদি উদ্যোগ নেয়, যেহেতু আমি সিটি কর্পোরেশনে বলতেছি এই কারণে যেহেতু আমরা সিটি কর্পোরেশনের অন্তর্গত একটি ওয়ার্ড এবং সুযোগ সুবিধা আমরা ট্যাক্স দেই, আমরা বাড়ি হোল্ডিং ট্যাক্স দেই, আমরা ব্যবসায়ী ট্যাক্স দেই। আমি নিজে একজন ব্যবসায়িক লোক, আমি ঠিকাদারি করি বা আমার একটা দোকান, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার হোল্ডিং আছে, আমি সেগুলো দেই। যেহেতু আমার পাওয়ার বা চাওয়ার আমার অধিকার আছে, আমি নাগরিক হিসাবে চাওয়ার অধিকার আছে। তবে আমি যারাই আসুক না কেন আমি তাদের কাছে, যেহেতু এখন কোনো সরকার সেভাবে নয়, কোনো কাউন্সিলর নাই, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত আছে, মেয়র সাহেব নাই, এখানে আপনার প্রশাসক আছে, ইচ্ছা করলেও হয়তো বা উনি আমাদের সেইভাবে সুযোগ সুবিধা দিতে পারে না বা পারবে না। নির্বাচিত যেই আসুক না কেন, মেয়র আসুক, কাউন্সিলর আসুক, সরকার আসুক, তাদের কাছে আমাদের চাওয়া থাকবে আমাদের নাগরিকদের সুবিধার জন্য যতটুকু করণীয় দেশের স্বার্থে আমরা অতটুকুই আমরা চাই। আমরা বড় কিছু চাই না, আমাদের বড় কিছু চাওয়ার নাই, তবে আমরা সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই। ধন্যবাদ আলাউদ্দিন মাসুদ সাহেব, আপনাকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে আগামী নতুন নেতৃত্বের কাছে। আপনাকেও আমার অশেষ ধন্যবাদ, আমি আমার সুযোগ দেওয়ার জন্য। সুন্দরভাবে আমাদের ওয়ার্ডগুলো পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে উঠাবেন, এটি আমাদের নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা থাকবে। আমি চলে যেতে চাই এই মুহূর্তে মনিরুল ইসলাম মনির কাছে। তিনি সভাপতি 29 নম্বর নাগরিক ফোরাম, 29 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের। মনির সাহেব, আমরা জানতে চাই যে আমাদের খুলনা শহরে তো জলাবদ্ধতা একটি বড় সমস্যা। তারপরে হচ্ছে এই যে জলাবদ্ধতার মূল কারণগুলো হচ্ছে পলি জমে আবর্জনা, ড্রেনের ভিতরে আবর্জনা ফেলে আমরা ড্রেনেজ ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলি, আটকে দিই, এই কারণগুলোর জন্য। এইগুলোর জন্য আমরা নাগরিক হিসেবে আমরা কি ভূমিকা নিতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক ভাবনা আজকের উপস্থাপক জনাব ইকবাল হাসান তুহিন ভাই ও কেটিভি পরিবারের পক্ষ থেকে 29 নম্বর নাগরিক ফোরামের শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতিমধ্যে এর আগে নাগরিক ফোরামের পক্ষ থেকে যে সমস্ত জলাবদ্ধতা, ড্রেনেজ, পলি এবং দেখা যায় বিভিন্ন ময়লা আবর্জনা আপনার এই সমস্ত আমরা নিজ উদ্যোগে নাগরিক ফোরামে আমরা নিজেরা নিজ উদ্যোগে অনেক পরিষ্কার করছি এবং সেগুলো আমরা ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা প্রচার করছি। তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এবং মশা নিধন এর জন্য আমরা মোবিলও আমরা সমস্ত জায়গায় ছড়াই দিছি।
মোবিল দিয়ে পোড়া মোবিল, পোড়া মোবিল পোড়া মোবিল দিয়ে সেই ফুটেজও এটাতে কি মশা অনেকটা কিছুটা মানে একটু মশার বিস্তারটা কমে, ডিম পাড়াটা কমে আর কি। এগুলো আমরা করছি, সেগুলো আমাদের এই ফেসবুকে আছে এবং বিভিন্ন পত্রপত্রিকাও আসছে। তাছাড়া ড্রেনেজের যে পরিস্থিতি, একটু জোয়ার হলেই আমাদের 29 নম্বর ওয়ার্ডের ভিতরে সমস্ত বাড়ি ঘর দর তলায় যায়, রোডগুলো তলায় যায়। আমরা বারবার এই যারা ঠিকাদার আপনার ড্রেন পরিষ্কার করে, তাদের বলা সত্ত্বেও এই আজ করতেছি কাল করতেছি এইভাবে কিন্তু আর করে না। ড্রেনের ভিতর যে পলিটা জমে এটা উত্তোলন করা হয় না নিয়মিতভাবে বা সঠিকভাবে। আপনি যে অবাক হবেন, বিশেষ করে আপনি চলেন ওই 29 নম্বর ওয়ার্ডে, ড্রেন তো আপনার ওই স্ল্যাব দিয়ে সব ঢাকা, সমস্ত স্ল্যাব দিয়ে ঢাকা। ওগুলা ঢাকার কারণে ওখানে কিভাবে ময়লা আপনার পাইপের মাধ্যমে, পাইপ আছে পানির ওয়াসার পানির পাইপ, ওতে পলি জমে একদম হয়ে গেছে, আপনার আটকে গেছে। আচ্ছা, পানি বেরোনোর কোনো ই নেই। মাঝে মধ্যে আমরা ওইগুলো উঠাই, ওইগুলো লোক মারফত নিজেরা থাইকে স্ল্যাবগুলো উঠাই আমরা কোনো রকমে একটু পরিষ্কার করি, পানিটা যাতে যায়। কিন্তু দেখা যায় সাধারণ মানুষের বারবার বলা সত্ত্বেও যে আপনারা পলিথিন ফেলাবেন না বা এই ময়লা আবর্জনা, নাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া দরকার। পলি ব্যাগ বা সেগুলো আমরা উদ্বুদ্ধ করি। ইভেন আমাদের যে বাড়িঘরদের যে ময়লা আবর্জনা সেটা আমরা ড্রেনে ফেলাই। বারবার আমরা মানা করা সত্ত্বেও ঠিক আছে তা ফেলাবো না, কিন্তু পরবর্তী দেখা যায় আবার সেই হয়ে যাচ্ছে। এখন এ থেকে উত্তোলন কিভাবে যে করবো, বারবার বলা সত্ত্বেও আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, এটাই আর কি। তারপরেও ওই মশার উপদ্রবে তো আমরা আসি সব সময়, কিন্তু মশা তো যাচ্ছে না। মশা হচ্ছে মানুষের শত্রু, আমি মনে করি সেটা। মশা সবসময় আমাদের আশেপাশে ঘুরে। যাই হোক, আমরা এই প্রোগ্রামগুলো এর আগেও করছি এবং আগামীতেও করব, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা আবারও আসবো আপনাদের কাছে। আমি এই মুহূর্তে যেতে চাই আজাদুল হক আজাদ আমাদের সাথে রয়েছেন, সদস্য সচিব খুলনা কবি সাহিত্যিক ফোরাম। আমরা একজন কবি এবং সাহিত্যিক একই সাথে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনার লেখনী বা খুলনা অঞ্চলের মানুষদের, কবি সাহিত্যিকদের লেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, প্রশাসনিকভাবে উন্মুক্তভাবে আপনারা এগুলো চর্চা করতে পারছেন কিনা, বা আপনাদের এই চর্চার জন্য আরও কি কি সুবিধার প্রয়োজন রয়েছে নাগরিক হিসেবে? ধন্যবাদ কেটিভি এবং নাগরিক ফোরামকে। তো আমি আমার কথা শুরুর আগে, যেহেতু বিজয়ের মাস, আজকে 1 ডিসেম্বর, তো মহান মুক্তিযুদ্ধে 71-এ যেসব বীরদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ, এবং এই পর্যন্ত এই বর্তমান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার জন্য যেসব তরুণ এবং সেই প্রবীণ আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাকে আমাদের উপস্থাপক তুহিন ভাই বলেছেন কবি সাহিত্যিক হিসেবে, আবার লাস্টে বলছেন নাগরিক হিসেবে। কবি সাহিত্যিকরা তো নাগরিক, তাদেরও তো মৌলিক অধিকারের প্রত্যেকটা বিষয়ে কথা বলার সুযোগ আছে এবং স্বাধীনতা আছে। তো আগে ওনার প্রশ্নের উত্তরটা তো আমি আসি, তারপরে আমি অন্য আলোচনায় আসবো। যেহেতু আমি মনে করি কবি সাহিত্যিক বা সাংবাদিক আমরা বলি না, এটা আসলে সমাজের বাস্তবতা, যে সমাজের দর্পণ। আমার কবি সাহিত্যিক সাংবাদিক এদের চোখ দিয়েই সমাজ ব্যবস্থার প্রতিফলন বা প্রতিবিম্বটা আমরা দেখি। যদিও সেই প্রেক্ষাপট আপনি যেটা বলেছেন যে আমাদের লেখনীর বাধা তো এখন নাই, এখন তো আজকের এই যে কথা বলাটার সুযোগ পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের কারণে। বাধা ছিল কোনো এক সময়, এবং সেই বাধার আমি বলবো খুলনাতে অন্য আমার জানা নাই, আমি একমাত্র সেই ব্যক্তি কিনা যে শুধুমাত্র লেখনীর কারণে আমার উপরে আক্রমণ হয়েছিল। আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তো আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিতে চাই। পেছনের কথা আলোচনা নাই বা নেই, পেছনের দিনগুলো ফিরে না আসুক, এই ব্যক্তি থাকবে। তো বিষয় হচ্ছে যে খুলনার কথা বলতে গেলে একটা কথা বলতে হয়, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। কারণ হচ্ছে খুবই দুঃখের সাথে বলতে হয়, যদি নিরাপত্তা ঝুঁকির কথা বলি, আমাদের খুলনা শহরের নিরাপত্তা বলতে এই মুহূর্তে আমাদের সেই বলয়টা একেবারে ভেঙে গেছে। যেহেতু আমি সাংবাদিকতাও করি পাশাপাশি, কিছুদিন বলতে এখনও মনে হয় 1 সপ্তাহ হতে পারে, আমাদের পুলিশ প্রধান খুলনাতে এসেছিলেন একটি প্রোগ্রামে। তো
তো উনি নিজেও ওইখানে সরাসরি ব্যর্থতা স্বীকার না করলেও যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আমাদের খুলনাতে এই যে প্রতিদিন যে হত্যাগুলো হচ্ছে বিভিন্নভাবে, প্রতিদিনই প্রায় এখন আমাদের তথ্য মতে এরকম একটা কথা আছে যে হ্যাঁ? খুলনা মৃত্যু নগরীতে পরিণত। হ্যাঁ, মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আমার কাছে তথ্য আছে, সেটা হচ্ছে বিগত 1.5 বছরে 95 জন কে হত্যা করা হয়েছে। 95 বছরে কি এই যে আপনার পট পরিবর্তনের পরে, পট পরিবর্তনের পরে আপনার এই যে হত্যাটা চলমান খুলনার, এই যে আমরা যেটা বলি, যে হত্যাই বলি না কেন, প্রশাসনের কথা হচ্ছে মাদক ব্যবসা জড়িত বা যারা সন্ত্রাস, যে ওটা তো আমাদের মাদক যদি বলি সেটা আমাদের খুলনার জন্য ভয়াবহ আকার ধারণ করেছে। এবং যতটা যা দেখতে শোনা যায় প্রতিটার সাথে মাদক এবং চাঁদাবাজি বিভিন্ন বিষয় জড়িত। তো খুলনারই মানুষ আমরা, আমাদের ঘটনায় আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, হয়তো আমরা জানি না অনেকে, কিন্তু ঘটছে। তো এটা তো আমাদের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমাদের পরিবার, আমার বাসায় একটু রাত হলে বাসা থেকে রিং দিয়ে তারা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে। তো এটা একটা, যেমন বললাম, মাদক একটা বিষয়, নিরাপত্তা ঝুঁকির একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা হয়তো জানি কি না, যে ভাইরা বললো যে আপনার এই যে পরিবেশ দূষণের ব্যাপারটা, এটা আমি যখন জানলাম আমার কাছে প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে পরিবেশ দূষণে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে খুলনা প্রথম এবং বিশ্বে দ্বিতীয় অবস্থানে, দিল্লির পরে। এটা আসলে আমার বিশ্বাস করতে খুবই মানে আমি প্রথম বিশ্বাসই করিনি, পরে যখন ঘাটাঘাটি করলাম দেখলাম না আসলে আমরা জড়িত, এবং মানে এটাই সত্য। আর একটা বিষয় হচ্ছে যে কেন এটা হচ্ছে, আমি এটা নিয়েও যখন আমি ইয়ে করলাম, খুবই সামান্য একটা বিষয় যেটা আমরা মনে হয় ইচ্ছা করলেই আমরা মনে এটাকে ওভারকাম করতে পারি। সেটা হচ্ছে আমাদের খুলনায় যে বিভিন্ন রাস্তাঘাট যে নির্মাণ হচ্ছে, এই যে ধুলো, এই ধুলোটাই মূলত সবচেয়ে বড় কারণ। পাশাপাশি হচ্ছে আপনার এই যে নির্মাণ কাজের ধুলা বা এমনি রাস্তায় ধুলো জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা অপরিচ্ছন্ন। একসময় খুলনাকে পরিচ্ছন্ন নগরী বলা হতো রাজশাহীর পরেই, কিন্তু আজকে সেই খুলনা এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় হচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর আমি আর একটা কথা না বললেই নয়, যেহেতু সুযোগ পেয়েছি একটু বলি, নাগরিকদের কথা। তো আমাদের বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের খুলনাতে, বিশেষ করে খুলনার বিভিন্ন স্কুল এবং কোচিং সেন্টারগুলা, এটা মানে বাণিজ্যকরণের কোন সীমানায় গিয়েছে এটা যদি বলা হয় তাহলে হয়তো এটা নিয়ে গবেষণা করতে হবে। আমাদের কথা বলার জায়গাটা নাই। এই জায়গাটা আমি নাগরিক ফোরামের কাছে আহ্বান থাকবে আমার, যে এই বিষয়গুলোকে নিয়ে আপনারা এভাবে বেশি বেশি প্রোগ্রাম করুন, আমাদের কথা বলার সুযোগ দিন, এবং এটা সমাধানের জন্য আমার কয়েকটি স্কুলের সাথে কথা হয়েছিল, কোচিং সেন্টারের সাথে কথা হয়েছিল, কিন্তু এরা হচ্ছে কথা শোনে কিন্তু সেটা বাস্তবায়ন করে না। কারণটা হচ্ছে কোথায়, আমি বলেছিলাম যে আপনারা একটা মত বিনিময়ের ব্যবস্থা করেন আপনাদের সাথে অভিভাবকদের, আমাদের সুবিধাগুলো শোনেন, আপনারা সেটা শুনে আপনারা, কিন্তু এটা শুনতে গেলে কাজ করতে হবে, কাজ করতে গেলে তাদের হয়তো বা কোথাও না কোথাও তাদের হয়তো তাদের আতে ঘা বলি বা তাদের কম হয়তো পড়ে দেওয়ার কোনো বিষয় আছে কোনো জায়গাতে, এই জন্য তারা এই কথাগুলো নিয়ে সামনে আসে না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা স্কুলের যদি ক্লাসের ছাত্রছাত্রীদের প্রশ্ন করা থেকে শুরু করা স্কুলের, তাহলে তার কাছে টিউশনে যারা পড়ে তাদের কাছে বাড়তি বেনিফিট পায়। আবার যদি কোচিং সেন্টারে আসি, তাদের নিয়ম একটা আছে, এই নিয়মের মধ্যে আসলে মানে জিম্মি করা মানে কাকে বলে সেটা হয়তো এই সেক্টরটা মনে হয় বাংলাদেশের অন্য অন্য, হ্যাঁ আমি এটা স্বীকার করবো যে শুধু খুলনাতে না, হয়তো বাংলাদেশের সব জায়গাতেই আছে, কিন্তু আমি তো খুলনার মানুষ, আমি খুলনার কথাই বলবো। পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলা হয়, খুলনাতে যে কয়টি বিশেষ করে জেনারেল হসপিটাল এবং আমাদের বিশেষায়িত হসপিটাল, যেটা আগে ছিল অন্য একটা নামে, আমাদের খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, এইখানে আপনি যদি যান, আমার মনে হয় কোনো মানবিক মানুষ গিয়ে চোখের পানি যদি তাকিয়ে থাকে, একটু দেখে, তার চোখ দিয়ে পানি বেরোবে বেরো আসার সময়। এগুলো কেন, মানে আমাদের খুলনা শহরটা এমন বর্তমানে এমন একটা জায়গায় মনে হচ্ছে যে আমরা মনে হয় এতিম, আমাদের কোনো অভিভাবক নাই, বলার জায়গা নাই, বললেও শোনার লোক নাই। হ্যাঁ, এরকম একটা জায়গা, এরকম বিষয়টা কেন আসবে, এটা হচ্ছে আমার মানে এই হাউজে আসলে আমরা তো অনেক কথা বলি, আর বলেও বা কী হবে যদি এই প্রশ্ন করি তাও জানি না যে আসলে বলে কি হবে। হ্যাঁ, তো এখন আমার যেহেতু উপস্থাপক মহোদয় এনাদের, তবে ধন্যবাদ জানাচ্ছি যে কথাগুলো বলা দরকার, বলতে বলতে হয়তো একটা সময় এসে আমরা একটা জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করছি যে আজাদ ভাইয়ের যে কথাগুলো বলেছেন, যে সেই কথাগুলো আমরা এই নাগরিক ভাবনার মধ্য দিয়ে কেটিভির মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি বা পারছি। আর এটি আমাদের সার্থকতা, যে জনগণের ভাবনাগুলোকে নাগরিক
আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে, এটি আমাদের বড় পাওয়া। আমরা এবার আমাদের অতিথিদের কাছে যাব, 1 মিনিট করে প্রত্যেকের কাছ থেকে আমরা শুনব। প্রথমে আবারও চলে যাই আমি মাহবুবুর রহমান খোকনের কাছে। আপনি তো গল্লামারী ব্রিজ নিয়ে কথা বললেন, আমি আপনার কাছ থেকে 1 মিনিটে জানতে চাই বর্তমান খুলনার সামগ্রিক পরিস্থিতি। দুইটা তিনটা বিষয়ের উপরে বলা যায়, 1 মিনিট বলা আপনার থেকে আরেকটু চেয়ে নিই। দুইটা তিনটা বিষয় বলা যায়। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান অবস্থা ভয়ানক অবস্থা। খুলনা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গতকালকে খুলনা একটি জনবহুল এলাকা, এরা যেটি খুলনা কোর্ট, সেখানে 2 জন মার্ডার হয়ে গেছে। আপনি জনবহুল এলাকার ডাক বাংলার মোড়ে একটি নামকরা হোটেল রেস্টুরেন্ট লাভলি হোটেল প্রকাশ্য দিবালোকে সেখানে আহত কোপায়ে আহত করছে। আপনি খেয়াল করবেন 31 নম্বর ওয়ার্ডে, মেবি 31 নম্বর ওয়ার্ডে একই সাথে 3 জনরে ইট দিয়ে থেতলিয়ে তা হত্যা করা হয়েছে, নানি নাতি 2 জনকে, জমি জমা সংক্রান্ত বিষয়। যদিও ওই আসামিটা গ্রেপ্তার হয়েছে। আপনি অতি সাম্প্রতিক কাস্টমঘাটে ঘুমিয়ে আছে দুপুরে বাচ্চা স্ত্রী নিয়ে, সেখানে গুলি করে আহত করা হয়েছে। দৌলতপুরে দেখবেন ঘুমায় আছে রাত্রে, ঘুমের ঘোরে জানলা দিয়ে গুলি করে মেরে ফেলছে। এই যদি অবস্থা হয় তাহলে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, সাধারণ মানুষ কেউই তো নিরাপদ নয়। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুলিশের নজরদারি বৃদ্ধি করতে দাবি চাই এবং ব্যাপক হারে অভিযান পরিচালনার দাবি জানাই। এবং আমি এর ভিতরে একটু কথা বলি যে আমরা তো বারবারই বলছি পুলিশের নজরদারি বাড়ানো দরকার, পুলিশের আরও ব্যবস্থা গ্রহণ করা দরকার। আপনার কি মনে হয় পুলিশের স্বল্পতার কারণে এই পরিস্থিতি ঘটছে, না পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই পরিস্থিতি? দুইটা কারণই আছে। একটি কারণ হচ্ছে স্বল্পতা আছে, আরেকটি কারণ হচ্ছে নিষ্ক্রিয়তাও আছে আমার কাছে যেটি মনে হয়েছে। কারণ অনেকে ভাবতে পারছে না যে কী ভাবে যাই। কারণ 5ই আগস্টের পর অনেকের মনোবল হয়তো ভেঙে গেছে। আমি বলবো মনোবল বৃদ্ধি করা উচিত, পুলিশের যে কোনোভাবে মনোবল বৃদ্ধি করা উচিত। যে কারণে প্রত্যেকটা, না খুলনা শহরে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন কিশোর গ্যাংয়ের যেভাবে উৎপত্তি হচ্ছে তা মানুষকে ভাবিয়ে তুলছে যে এর থেকে পরিত্রাণের উপায়টা কি। যাই হোক, আমরা এর জন্য পুলিশের ব্যাপক অভিযান এবং ব্যাপকভাবে কি বলা যায় টহল বৃদ্ধি করা, পুলিশে লোকবল বৃদ্ধি করা এবং অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা। কারণ কি, আপনি তো পুলিশের চাকরি করছেন যারা, তারা তো বেতন ভাতা নেওয়া বন্ধ করেন নাই। তাহলে কাজ আমি সেবাটা পাচ্ছি না কেন? সেবাটা পেতে হবে। আপনি যেহেতু সব কাজ করছেন, সব সুবিধা নিচ্ছেন, তাহলে জনগণও আপনার থেকে সুবিধা নিতে চায় বা সেটি আমাদের অধিকার। আমরা চাই আপনার মতো বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে পুলিশ প্রশাসন আমি একটু কথা বলি, 1 মিনিট শেষ করে দেবো। আমরা লক্ষ্য করেছেন খুলনা শহরে পাবলিক অডিটোরিয়াম নাই বললে চলে, যেখানে সভা, সেমিনার, সিম্পোজিয়াম করার মতো। আমরা বলেছিলাম আমাদের ফোরামে দাঁড়িয়ে যে খুলনা একটি জিয়া হল শিববাড়ি মোড়ে যেটি ছিল, ওটি একটি বহুতলা বিশিষ্ট একটি ভবন আমরা চাই। আপনি জানেন খুলনা বাইরে অন্যান্য জায়গায় যে বাউন্ডারি ওয়াল করা হচ্ছিল সেটি তো এখন বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে কিভাবে কাজে এগিয়ে নেবে সরকার? যারা এর সাথে জড়িত, এই চাঁদাবাজ এর কথা বলা হয়েছে, যদি কেউ জড়িত থাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। তার মানে তো কাজ বন্ধ থাকবে, তার মানে তো কাজ হবে না, এমন তো কোনো কথা হতে পারে না। আরেকটা দুটো বিষয় একটু কথা বলে আমি শেষ করতে চাই। দেখবেন খুলনার সবচেয়ে দুর্ভাগ্য আমাদের যে ঢাকা থেকে বলা হয় যে গ্যাস, আমরা যে গ্যাস চাই, পাইপলাইনে এই খুলনার
দৌলতপুর আলমঘাটা পর্যন্ত চলে আসলো, হায়ারাজ আমরা গ্যাস পেলাম না। এরপরে আমরা পটুয়াখালী, না ওখানে সম্ভবত পরীক্ষামূলক একটি চালানোর চেষ্টা করা হয়েছে হ্যাঁ একটি ফ্যাক্টরিতে। হ্যাঁ, কিন্তু আমাদের যে গ্যাস ঢাকা থেকে সচিব গ্যাস ভোলা থেকে যেটি আসার কথা, সেটি কিন্তু আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে একজন পেট্রো বাংলার চেয়ারম্যান তিনি কিভাবে খুলনায় গ্যাস আসা বন্ধ করে দেওয়ার ফাইলে সই করেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে খুলনায় গ্যাস চাই, এই একটি বিষয় গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন খুলনায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে অবকাঠামোগত কোনো উন্নয়ন হচ্ছে না, কোনো জমি অ্যাকোয়ার করা হচ্ছে না। আমরা গত কিছুদিন আগেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং নামে মাত্র বিশ্ববিদ্যালয় হলে হবে না, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে জমি একরের জন্য প্রস্তাব অলরেডি তো আছে, কিন্তু বাস্তবায়ন নাই। আমি বাস্তবায়ন চাই, তারপর অবকাঠামো উন্নয়ন এটা চাই। সর্বোপরি খুলনার জলবদ্ধতার কারণে দীর্ঘ মেয়াদি ভীষণভাবে মানুষ ফেড আপ হয়ে যাচ্ছে। আর আপনি দেখবেন এই যে খুলনা শহরের চারি সাইডে নদী, প্রায় নদীগুলো ভেড়িবাঁধ ভেঙে কেউ কেউ দখল করে যে অবস্থা সৃষ্টি করেছে, পানি চুয়ায় শহরের মধ্যে ঢুকছে, যে কারণে বড় বাজার, তারপরে আপনার এই যে কাস্টমঘাট, ভৈরব স্ট্যান্ড রোড, এই সমস্ত জায়গায় যে সমস্ত ব্লক আছে সেইগুলো যদি ঠিক না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে খুলনা তলিয়ে যেতে পারে। সেই জন্য দ্রুতই এই ব্লক এবং এইগুলো ঠিক করা, যাতে পানিতে তলিয়ে না যায়, জলবদ্ধতা না হয়। ধন্যবাদ মাহবুবুর রহমান খোকন। আপনার কথার মাধ্যমে খুলনায় গ্যাস আসার যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা দূর হোক। খুলনায় যে জলাবদ্ধতার যে অন্যতম কারণগুলো রয়েছে সেগুলোকে দ্রুততার সাথে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা এবার যেতে চাই, আরেকজন অতিথি রয়েছেন শেখ মনিরুল ইসলাম মনি। মনি, আপনার কাছে এক মিনিটে আপনি সেরে দেবেন যে আপনার নগর পরিচ্ছন্ন রাখবার জন্য, আপনি পরিচ্ছন্ন নিয়ে কথা বলেছেন, পরিচ্ছন্ন রাখবার জন্য কি কি করণীয় আছে এবং আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ তুহিন ভাই। নগর পরিকল্পনা উন্নয়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সচেতনমূলক এইভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? আগামী নেতৃত্বে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত কাঁধে কাঁধ মিলে যাতে নগর পরিবেশ রক্ষা, আগামীতে নতুন যিনি আসুক না কেন তিনি আমাদের এই নাগরিক বান্ধব একজন নেতা হবেন, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে যেতে চাই আমাদের আরেকজন অতিথি আলাউদ্দিন মাসুদ তার কাছে। আলাউদ্দিন মাসুদ, আপনি আপনার ওয়ার্ড সম্পর্কে বলেছেন, বিভিন্ন পরিচ্ছন্নতার কথা বলেছেন, সেই একইভাবে আমি আপনার কাছে জানতে চাই যে সিটি কর্পোরেশন কাছে যে আবেদন করা হয় যে এইটি আমাদের অসম্ভব যে বিষয়গুলো রয়েছে, পরিষ্কারের যে বিষয়গুলো রয়েছে, ময়লা আবর্জনা ফেলার যে বিষয়গুলো রয়েছে, এগুলো কি আপনারা পর্যাপ্তভাবে পান? আর যদি না পান তাহলে সিটি কর্পোরেশনের কাছে আপনাদের প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা সিটি কর্পোরেশনের অন্তর্গত বা এখানে আমরা একটা ওয়ার্ডের সম্পর্কে, আমি ওয়ার্ডে বসবাস করি, যার জন্য আমার ওয়ার্ড সম্পর্কেই আমি বলি, বাইরে না বলাই আমার কাছে শ্রেয়। আমি আশা করি পরবর্তী, এখন হবে কি হবে না জানি না, পরবর্তী যারা নেতৃত্বে আসবেন, এখন না হওয়ার কারণগুলো কি মনে হয়? প্রায় তো 1.5 বছরের মতো হতে চললো বা 1 বছরের কিছু অধিক সময় চললো, কিন্তু আপনার ওয়ার্ড বলেন নগরের কাজগুলো, পরিচ্ছন্ন কাজগুলো যথাযথভাবে না হওয়ার কারণগুলো কি মনে হয়? আমার কাছে যতটুকু মনে হয় যে দায়িত্বহীনতার অভাব, এদের দায়িত্ব কেউই সঠিকভাবে নিতে চায় না। কাউন্সিলর বলেন, ভারপ্রাপ্ত বলেন বা প্রশাসক বলেন বা যারাই আছে, আমার যতটুকু আমার ব্যক্তিগত মতামত হলো আপনার নির্বাচিত সুনাগরিক যদি ক্ষমতায় আসে বা সে যদি নির্বাচিত হয় তাহলে
আমাদের ওয়ার্ড, আমার কথাই বলি, আমাদের আমাদের ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর মহোদয়রা বিগত দিনে ছিলেন, তাহলে বিগত দিনে কেন কাজ হলো না? সেখানেও অনেক কথা, এগুলা আমি ওইভাবে যাইতে চাই না। আপনি তো রাজনৈতিক নির্বাচিত জনপ্রতিনিধি চাচ্ছেন এবং সুনাগরিক। তাদের মাধ্যমে সমাধান চাচ্ছেন। বিগত দিনগুলোতে তো নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তাহলে তাদের মাধ্যমে কেন ওয়ার্ডের এই সমস্যাগুলো সমাধান হয়নি? যেহেতু আপনারই জানার কথা, আমারও জানার কথা যে 16-17 বছর কিভাবে চলছে দেশ, কিভাবে চলছে, কিভাবে হয়েছে, তারই একটা অংশ বিশেষ আমাদের 29 নম্বর ওয়ার্ড। যেহেতু আমি পিছনে বিগত দিনে যা হয়েছে ওই নিয়ে আমি ভাবনা বা চিন্তা ও নিয়ে তাহলে না কি করতে- বিগত দিনে কেউ কোনো কাউন্সিলর নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন তারা কোনো কাজ করেননি? না, কাজ করছে তাদের মতো তারা কাজ করছে, হয়তো সেখানে আমার নাগরিক হিসাবে আমাদের যতটুকু পাওয়ার হয়তো কথা। আপনাদের সাথে মত পার্থক্য ছিল, সেই কারণে হয়তো আপনি না, আমি দলীয়ভাবে আসবো না, যেহেতু দলীয়ভাবে না আসাই উচিত, যেহেতু এখন তারা নাই, এখন সেভাবে তাদের পক্ষেও ধন্যবাদ বলবো না, আলাউদ্দিন মাসুদ। বিপক্ষেও আমরা বলবো না। আরেকটু আপনার সাথে সংযোগ করতে চাই যে আগামী যারা নেতৃত্বে আসবেন, আপনি যে কথাটি বলছেন যে জনপ্রতিনিধি, জি। নির্বাচিত জনপ্রতিনিধি, জি অনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে আপনি পাচ্ছেন না বিধায় নির্বাচিত জনপ্রতিনিধির জি, কাছে আপনি জি, জি। প্রত্যাশা করছেন যে, এবং সৎযোগ্য জি জনপ্রতিনিধি হলে হয়তো আগামীতে এটি আমরা সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা নাগরিক সুযোগ বলতে সুবিধা। আমি আমার সুবিধা না, নাগরিক সুযোগ সুবিধা আমরা যতটুকু পাওয়ার অধিকার আছে ততটুকু আমি হয়তো চাবো, কিন্তু সব পুরোটুকু নাও পাইতে আমরা পারি। প্রত্যাশা রাখি আলাউদ্দিন মাসুদের মতো যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে আমরা সুষ্ঠুভাবে আমাদের প্রত্যাশিত সুযোগ সুবিধাগুলো বুঝে নিতে পারবো। আমরা এই পর্যায়ে ফিরে যেতে জি। চাই। আমাদের সর্বশেষ অতিথি যিনি আমাদের মাঝে রয়েছেন, আজাদুল হক আজাদ, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক বিষয় উত্থাপন করেছেন, শিক্ষা সম্পর্কিত কিছু কথা আলোচনায় এনেছেন। আমি তার কাছে জানতে চাইবো, সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, নাগরিক হিসেবে তো রয়েছেনই, নাগরিক না হলে তো তিনি কবি সাহিত্যিক হতে পারছেন না, তিনি তার কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা সেই প্রসঙ্গে যেতে চাই যে আপনি আপনার লেখনীর মাধ্যমে খুলনাবাসীকে কতটা জাগ্রত করতে পারবেন? ধন্যবাদ আমাকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আসলে লেখনের মাধ্যমে জাগ্রত করার আগে সেই পরিবেশটার জন্য আমাদের যে পরিবেশটা দরকার সেটা হচ্ছে ফ্যাসিবাদের দোসরমুক্ত শিল্প সাহিত্য চর্চা করার যে সুষ্ঠু পরিবেশ, এই পরিবেশটার এখনও অভাব। কেন অভাব? কারণ বিগত 17 দিনে এমনভাবেই শিকড় গেড়েছিল তারা যে প্রতিটি সেক্টর থেকে তাদেরকে তুলে ফেলানো অথবা সরানো প্রায় অসম্ভব। মানে আমি বলবো না অসম্ভব এক কথায়, বাট প্রায় অসম্ভব। কারণ হচ্ছে লোম বাঁচতে গেলে কম্বল থাকে না, একটা কথা আছে। তো আমাদের আশেপাশে সাহিত্য অঙ্গনটা বা এই কালচারাল জগৎটা ফ্যাসিবাদের যাদের জন্য মূলত এই 16-17টা বছর সম্পূর্ণ বাংলাদেশ বন্দী হয়েছিল, সেই তাদের সবচেয়ে বড় দোসর যারা আমার দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে, তারাই হচ্ছে এই কালচারাল সাইডে যারা ফ্যাসিজমটাকে যারা লালন করেছে, পালন করেছে। তারা এখনও ঘাপটি মেরে আছে সমাজের প্রতিটি, কারণ এদের বেশিরভাগই এলিট শ্রেণী, একটা ভদ্র ভাব নিয়ে থাকেন, কিন্তু আসলে এরা ফ্যাসিবাদের দোসর। এদের কারণেই বিগত 17 বছর বাংলাদেশ বন্দী আগামী হয়েছিল। নেতৃত্বের কাছে এটা হচ্ছে আমার 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 চিন্তা ভাবনা বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা এইভাবে দেখি। আর আগামী নেতৃত্বের কথা বলতে গেলে আগামী নেতৃত্ব বলি আর আগামী দিনের আমাদের প্রত্যাশনের সুন্দর বাংলাদেশের কথা বলি, সেখানে সবচেয়ে বড় যে অভাবটা, সেই অভাবটা হচ্ছে, সেটা বলতে গেলেও আমাকে আবার 17 বছরে ফিরে যেতে হয়, যে আমরা 17 বছর সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা হারিয়েছি বাংলাদেশ থেকে, মূল্যবান যে জিনিসটা, যে সম্পদ, সেটা নীতি বা আদর্শের দিক থেকে আমাদের কেমনভাবে মারা হয়েছে যে নীতির মরণে মরতে 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 আমরা একদম শূন্যের কোঠায় চলে এসেছি। আমাদের সব আছে, নীতি আদর্শ নাই। আজকে যদি বলা হয় আগামী দিনের প্রত্যাশা কী, আগামী দিনের নেতৃত্বকে কী চাই, আমিও একটা কথাই চাবো, সৎ আদর্শ নীতিবান নেতৃত্ব। সেটা পাবো কি পাবো না সেটা সময়ের ব্যাপার, সেটা আসলে কত অংশ আছে কি নাই এটা তাদের সময়ের ব্যাপার। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমরা আজাদুল হক আজাদের আমি বলতে চাই, আজাদের কলমের কালিতে অন্যায় দুর্বৃত হবে, খুলনাবাসী সহ সারা দেশ জাগ্রত হবে অন্যায়ের বিরুদ্ধে। জি 20 সেকেন্ড। হ্যাঁ, আজকে আপনার মাধ্যমে, কেটিভি নাগরিক ভাবনার মাধ্যমে আমরা
একটি দাওয়াত পৌঁছে দিতে চাই খুলনার মানুষের কাছে, যারা খুলনায় স্থায়ীভাবে বা যাতায়াত করেন বসবাস করেন। কালকে আমাদের একটি সাংবাদিক সম্মেলন আছে গল্লামারী ব্রিজের উপরে সকাল 11টায়। আরেকটি দাওয়াত হচ্ছে 3 তারিখে গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি, বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি সফল করার জন্য সকল পর্যায়ের নাগরিক এবং সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণের আহ্বান জানাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সকল অতিথিকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আগামী দিনের নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে নাগরিক ভাবনা নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রচারিত হচ্ছে কেটিভির মাধ্যমে। আমি আছি আপনাদের সাথে ইকবাল হাসান তুহিন। প্রতিদিনের মতো আগামী অনুষ্ঠানে থাকবো এই প্রত্যাশায়। শুভরাত্রি।